আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা, আজকে আমাদের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান। আমরা আজকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রশ্নের আলোকে সেগুলোর উত্তর আমরা সাজিয়েছি। সেই প্রশ্নগুলো আপনাদের যারা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমরা সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। এক উদ্যোক্তা ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমার ব্যবসা ছোট, টার্নওভার কম, তারপরও কি আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে? যদি লেট করি বা তাহলে কি পেনাল্টি আসতে পারে কিনা? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য একটি থ্রেশহোল্ড আছে। এখন আপনার কাছে ছোট মনে হতে পারে, বাট সেটি থ্রেশহোল্ডের উপরে যদি চলে যায় তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। আপনার কাছে বড় মনে হতে পারে, কিন্তু সেটি যদি ভ্যাট রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড ক্রস না করে তাহলে আপনার রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। তাহলে আসুন আমরা জেনে নিই যে আসলে এফটিএ বা ফেডারেল ট্যাক্স অথরিটির নিয়ম অনুসারে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ম্যান্ডেটরি থ্রেশহোল্ড কত বা কিভাবে। আপনার যেদিন থেকে ট্যাক্সেবল সাপ্লাই শুরু করেছেন সেদিন থেকে আপনার বা আগামী ১ বছরের মধ্যে, যদি অর্থাৎ ১২ মাসের মধ্যে আপনার যদি দেখেন যে ৩,৭৫,০০০ দিরহাম সেল হয়ে গেছে, অর্থাৎ আপনি যেদিন থেকে থ্রেশহোল্ড শুরু করেছেন ১ মাস পরে যেয়ে দেখলেন আপনার ৩,৭৫,০০০ দিরহাম ক্রস করে গিয়েছে, তাহলে আপনার সাথে সাথেই যেদিন ক্রস করবে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশন আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে। তার মানে মূল কথাটা হলো, যেদিন থেকে আপনি বিজনেস শুরু করবেন সেদিন থেকে আপনার ৩,৭৫,০০০ দিরহাম ট্যাক্সেবল সাপ্লাই যখন ক্রস করবে সেদিন থেকে ১ মাসের মধ্যে আপনার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এভাবে আপনি যদি দেখেন যে ১২ মাসের মধ্যে যখনই আপনার এরকম হবে, অর্থাৎ যদি এরকম হয় ১৩ মাস, 13 মাসে আপনার ৩,৭৫,০০০ ক্রস করেছে কিন্তু ১২ মাসে ক্রস করেনি, তাহলে কিন্তু আপনার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হলো না। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড। আবার যদি এরকম হয় আগামী ১ মাসের মধ্যে আপনি কোনো এলপিও পেয়েছেন যেটা ৩,৭৫,০০০ দিরহাম ক্রস করে যাবে, সেই পিডিসি 30 ডেজ এবং এলপিও যদি আপনি পেয়ে থাকেন তাহলেও আপনার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হয়ে যাবে। এটি ছাড়াও আপনি ম্যান্ডেটরি হয়নি বাট ভলেন্টারি ভ্যাট রেজিস্ট্রেশন আমরা করতে পারি। কিভাবে করতে পারি? যদি ১,৮৭,৫০০ দিরহাম আপনার ওই একই নিয়ম অনুসারে আপনার বিগত ১২ মাসের মধ্যে অথবা আগামী ১ মাসের মধ্যে এটা এই থ্রেশহোল্ডটা ক্রস করে বা ক্রস করার সম্ভাবনা থাকে, তাহলে আপনি ভলেন্টারি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি টিআরএন পেয়ে যাবেন। তো আমরা অনেক বিজনেস ওনার আছেন যারা এই বিষয়টি ভুল করেন যে ভ্যাট রেজিস্ট্রেশন আমার জন্য ম্যান্ডেটরি হয়নি। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় মনে রাখবেন যে আপনার ট্রানজ্যাকশনগুলো প্রতিনিয়ত অ্যাকাউন্টসটাকে সঠিকভাবে মেনটেন করবেন, আপনি ইনভয়েসটাকে সঠিকভাবে মেনটেন করবেন, আপনি বিজনেস ট্র্যাক রেকর্ড রাখবেন এবং হিসাব করে দেখবেন যে আপনার কখন ৩,৭৫,০০০ দিরহাম ক্রস করলো। যেদিন ক্রস করবে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর একটি প্রশ্ন ছিল এটার সাথে সম্পূরক প্রশ্ন যে লেট ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য কোনো পেনাল্টি আছে কিনা। জি, লেট ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য আপনার 10,000 দিরহাম পেনাল্টি হতে পারে। শুধু যে 10,000 দিরহাম পেনাল্টি হবে বিষয়গুলো কিন্তু এরকম না। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে আপনার যদি এরকম হয় যে আপনি ১ বছর আগে ম্যান্ডেটরি হয়েছে এটা প্রমাণিত হয়, তাহলে সেদিন থেকে ফাইলও জেনারেট হবে, অর্থাৎ ১০,০০০ দিরহাম। আর সেই ফাইলগুলো অর্থাৎ ৪টা ফাইল মিস হয়ে গেল, সেক্ষেত্রে প্রথমবার ১,০০০, দ্বিতীয় ৩টা ফাইল আপনার ২,০০০ করে 7,000 দিরহাম, তার মানে 10,000 7,000 দিরহাম আপনার কিন্তু পেনাল্টি চলে আসলো। আবার ওই সময় যদি এরকম হয় যে আপনার যে ট্যাক্স লায়াবিলিটি থাকে সেই ট্যাক্স লায়াবিলিটির উপর কিন্তু 2%, 4% এবং 1% করে ৩০ দিন পর্যন্ত ৩০০% পর্যন্ত পেনাল্টি আসবে। তাহলে এখানে ৩ ধরনের পেনাল্টির সম্ভাবনা আছে। এই প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ পেনাল্টি বিষয়ে। আপনারা ভুল করবেন না। এমন মনে হতে পারে যে আমি ভ্যাট রেজিস্ট্রেশন করলাম না, ১০ বছর পরে যে এটা ধরা পড়লো যে ভ্যাট রেজিস্ট্রেশন আমার জন্য ১০ বছর আগে ম্যান্ডেটরি ছিল, তো সেই ক্ষেত্রে আমার শুধু 10,000 দিরহামি পেনাল্টি আসবে। বিষয়টা কিন্তু এরকম না। আপনার তখনও 10 ইয়ার্স অ্যাগো আপনার রেজিস্টার হিসেবে গণ্য হবে। সবগুলো ফাইল জেনারেট হবে, সবগুলো ফাইল সাবমিট করার সময় পেনাল্টি আসবে এবং সব লায়াবিলিটি সাবমিট করার পরে
300% পর্যন্ত পেনাল্টি আসবে। এই জন্য আপনাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি বিবেচনা করতে হবে যে কবে আপনি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ম্যান্ডেটরি হচ্ছেন। আশা করি এই প্রশ্নের উত্তরটি বোঝা গিয়েছে। ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমি সময় মতো ভ্যাট রিটার্ন ফাইল সাবমিট করতে পারিনি, এখন কি ফাইন কমানো বা কারেকশন করার সুযোগ আছে কিনা? ভ্যাট রিটার্ন ফাইল আপনি সময় মতো সাবমিট করতে পারেননি, এটি যদি হয়ে যেয়ে থাকে তাহলে সর্বপ্রথম যে কাজটি সেটি আপনি প্যানিক হবেন না, দ্রুত কারেক্টিভ অ্যাকশন নেবেন। কি করতে হবে আপনাকে? প্রথমত যেটা করবেন সেটা হলো যে পেন্ডিং ভ্যাট রিটার্ন ফাইল যেটা আছে সাবমিট করে ফেলবেন। ভ্যাট লাইবিলিটি থাকলে দ্রুত পে করে ফেলবেন। যদি কোনো এরর থাকে সেই এররটাকে আপনি ভলান্টারি ডিসক্লোজার রিভিউর দিকে যাবেন। আচ্ছা, পেনাল্টি কমানোর সুযোগ সবসময় আছে। এফটিএ এক্ষেত্রে খুবই সচেতন এবং সজাগ এবং সহানুভূতিশীল তার ক্লায়েন্টের প্রতি, স্পেশালি যারা বিজনেসম্যান আছেন তাদের প্রতি। তো সেই ক্ষেত্রে আপনি এফটিএর সাথে যদি যোগাযোগ করেন অথবা কনসালটেন্টদের সাথে যোগাযোগ করেন, সেই কনসালটেন্ট কী করবে, আপনার যেই ভুলটা হয়েছে বা সাবমিট না করার কারণে সেটির কারণ অ্যানালাইসিস করবেন। ফার্স্ট টাইম মিস্টেক রিকনসিডারেশন অনেক সময় হয়। জেনুইন যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে সেক্ষেত্রে আপনার পেনাল্টি রিকনসিডারেশন হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আপনার যদি সিরিয়াস কোনো মেডিকেল ইস্যু বা ইমার্জেন্সি রিজন থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনার পেনাল্টিটা সাবমিশন না করার কারণে যে পেনাল্টি এসেছে সেটা আপনার রিকনসিডারেশন হওয়ার বা রিমুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যাকাউন্টেন্ট যদি নেগলিজেন্সি থাকে, যদি এই ক্ষেত্রে যদি এভিডেন্স থাকে আপনার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে পেনাল্টি রিকনসিডারেশন হতে পারে। এফটিএ তাছাড়া কখনো কখনো জেনারেল পেনাল্টি রিডিউস করে থাকে, সবার জন্য একটা ল পাস করে রিডিউস করে থাকে, ওয়েভ করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার প্রপার এক্সপ্লেনেশন, সাপোর্টিং ডকুমেন্টস এগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে। তো ভুল করার যদি হয়ে থাকে, ভুলের ক্ষেত্রে আপনি সাবমিট ভ্যাট রিটার্ন ফাইলে যদি কোনো মিস্টেক থাকে, মাইনর মিস্টেকগুলোর জন্য আপনি অ্যাডজাস্ট করতে পারবেন পরবর্তী সাবমিশনের জন্য। আর যদি সেটা 10,000 দিরহামের উপরে বেশি হয় তাহলে আপনি ভলান্টারি ডিসক্লোজার সাবমিট করতে পারেন যে কোনো সময়। এই হচ্ছে আপনার জন্য পরামর্শ। বাট যখনই এ ধরনের ভুল হবে, আপনার কাছে বোধগম্য হবে, সাথে সাথে আপনি কারেক্টিভ অ্যাকশন নেবেন। আপনি অজ্ঞতাবশত বসে থাকবেন না বা জানার পরে ইচ্ছাকৃতভাবে এটা নেগলিজেন্সিমূলক বসে থাকবেন না। আপনি সাবমিশন করে ফেলবেন, এফটির সাথে যোগাযোগ করবেন, সঠিক কনসালটেন্ট যারা আছেন কনসালটেন্সি দিতে পারেন তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার বা সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ। এরপর আমাদের কাছে প্রশ্ন করেছেন আরেকজন উদ্যোক্তা ভাই, সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টেন্ট ভুলভাবে ভ্যাট ফাইলিং করেছে। তো এখন এফটিএ থেকে অডিট নোটিশ এসেছে, আমি কিভাবে সিচুয়েশনটি হ্যান্ডেল করব? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। সংযুক্ত আরব আমিরাতে এটি বা যে কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য বা দেশে এই ভ্যাট সংক্রান্ত ব্যাপারে এটি খুব একটি কমন সমস্যা। এটা কি ওয়ারিড হওয়ার কিছু নেই যে আপনার ক্ষেত্রেই শুধু হয়েছে, বিষয়টি এরকম না। অনেক বিজনেস ওনার ব্লাইন্ড ট্রাস্ট করে অ্যাকাউন্টেন্টের উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে ওনার অ্যাকাউন্টেন্ট অনেক সময় অজ্ঞতাবশত, অনেক সময় ইরেসপন্সিবল হওয়ার কারণে এ ধরনের ভুল হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি এফটিএ থেকে কোনো নোটিশ পেয়ে থাকেন, প্রথমে যেটা করবেন সেটা প্যানিক হওয়া যাবে না। নোটিশটি কেয়ারফুলি রিভিউ করেন। ডেডলাইন কবে, ডেডলাইন মিস করা যাবে না। কি বলেছে সে বিষয়টি বোঝার চেষ্টা করেন। যদি এখানে এরকম হয় যে ভ্যাট রিটার্ন যে ডকুমেন্টসগুলো আপনার কাছে দ্রুত সংরক্ষণ করে রাখতে হবে, ভ্যাট রিটার্নের কপিগুলো, ট্যাক্স ইনভয়েসগুলো, পারচেস যে বিল আছে সেটা, ব্যাংক স্টেটমেন্ট, এবং সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের কন্ট্রাক্ট থাকে সেই বিজনেস কন্ট্রাক্টগুলো, সেলস পারচেস কন্ট্রাক্টগুলো, ইম্পোর্ট বা এক্সপোর্টের ডকুমেন্টসগুলো এবং অ্যাকাউন্টিং যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো আপনি এক এক করে সমস্ত কিছু কালেক্ট করে রাখবেন সর্বপ্রথম। এরপর যেটা হচ্ছে এফটিএ কোনো কে অবশ্যই মিস ইনফরমেশন দেওয়া যাবে না। এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার যে তথ্য উপাত্ত গোপন করা বা ভুল দেয়া এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই দেওয়া যাবে না। আপনি যতটুকু পারবেন ম্যাক্সিমাম সঠিক ইনফরমেশন সঠিক সময়ের মধ্যে প্রদান করার চেষ্টা করবেন। প্রপারভাবে রিকনসিলিয়েশন করুন,
প্রয়োজনীয় হলে যে অ্যামেন্ডমেন্ট বা ভলেন্টারি ডিসক্লোজার করার প্রয়োজন থাকে সেটা করুন। আর এসব ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স কনসালটেন্ট যারা আছে তাদের সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে তারা যেহেতু প্রতিনিয়ত এই কাজই করেন, তারা খুব দ্রুত সঠিক সময়ে এবং আপনাকে গাইড করতে পারবে বা আপনার কী কী ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো তারা দ্রুত বুঝতে পারবে। তো কোনো ভুল হলে সেটাকে হাইড করবেন না, এতে পেনাল্টি কিন্তু বেড়ে যেতে পারে। আশা করি প্রশ্নের উত্তরটি বোঝানো গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকজন ক্লায়েন্ট আমাদের কাছে প্রশ্ন করেছেন, উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন যে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট দেয়নি, অর্থাৎ তাকে পেমেন্ট দেয়নি কিন্তু আমাকে ভ্যাট অলরেডি পে করতে হয়েছে। তো এক্ষেত্রে কি রিফান্ড বা অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কোনো প্রকার সুযোগ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের ভ্যাট ল অনুসারে ভ্যাট ডেটস রিলিফ নামে একটি প্রফেশন আছে, যেটির মানে হচ্ছে যে আপনি তো যে সেল করেছেন সেই সেলের কারণে যে ভ্যাট নিয়েছেন সেই ভ্যাটটি আপনি দিয়ে দিয়েছেন, পে করে দিয়েছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট অর্থাৎ আপনি যার কাছ থেকে আপনি যা পারচেস করেছেন সেগুলোর ভ্যাটগুলো তো আপনি রিফান্ড করবেন বা আপনার এই দুটোর মধ্যে যে প্রবলেম হয় ইনপুট ভ্যাট এবং আউটপুট ভ্যাটের মাঝখানে, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট না দেয় বা ভ্যাট না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কি করবেন, যদি এটা আপনার প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে আপনার যেটা হলো যে সেলটাকে ব্যাড ডেপস ক্লেম করতে হবে। ব্যাড ডেপস ক্লেমের কিছু নিয়ম আছে, সে নিয়ম এবং শর্ত পূরণ করে ব্যাড ডেপস ক্লেম করে সেটাকে রিফান্ডের জন্য আপনি ক্লেম করতে পারেন। সেটি বিষয়টা কেমন? বিষয়টা হলো সেরকম যে আপনি যে সাপ্লাই ডেট যেদিন আপনি সেল করেছেন সেদিন থেকে কমপক্ষে 6 মাস পার হতে হবে। ক্লায়েন্টকে পেমেন্ট রিমাইন্ডার এবং সেন্ড প্রুফ যেটা আছে সেটা থাকতে হবে। অ্যামাউন্ট এখনও যে আনপেইড আছে সেটারও প্রুফ থাকতে হবে। তখন কি করতে হবে আপনাকে? এই বিষয়গুলো সংরক্ষণ করে তারপর ফিউচার যে ভ্যাট রিটার্ন ফাইল আছে সেখানে ভ্যাট ডেপস অ্যাডজাস্টমেন্ট ক্লেম করবেন। ক্লেম করে আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো সংরক্ষণ করবেন। ইনভয়েস কপিটাকে, কমিউনিকেশন প্রুফ তার সাথে যেটা করেছেন, স্টেটমেন্ট, অ্যাকাউন্ট, লিগ্যাল নোটিশ বা ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনি যেভাবে তাকে ফলো আপ করেছেন সেই বিষয়গুলো আপনি সংরক্ষণ করে আপনার কাছে রাখবেন। ভবিষ্যতে যদি এ সংক্রান্ত বিষয়ে এফটিএ বা ফেডারেল ট্যাক্স অথরিটি আপনাকে প্রশ্ন করে তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রুফ হিসেবে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তাদের সামনে পেশ করবেন। আশা করি বোঝা গিয়েছে। আরেকজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আমি ফ্রি জোনে ব্যবসা করি, আমরা কি মেইনল্যান্ড ক্লায়েন্টের জন্য ভ্যাট আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে কিনা আমাকে? জি, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রি জোন বিজনেসগুলোর অনেকেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি আমরা, যে মেইনল্যান্ডের সাথে বিজনেস করার ক্ষেত্রে বা অন্য ফ্রি জোনের সাথে বিজনেস করার ক্ষেত্রে কি ধরনের রুলস হতে পারে। ফ্রি জোনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দু ধরনের ফ্রি জোন আছে, একটি হলো ডেজিগনেটেড ফ্রি জোন, আরেকটি হলো নন ডেজিগনেটেড ফ্রি জোন আছে। তো আপনি আসলে ডেজিগনেটেড ফ্রি জোনের সাথে বিজনেস করছেন বা ট্রানজ্যাকশন করছেন বা নন ডেজিগনেটেড ফ্রি জোনের সাথে করছেন, সেটি কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো মেইনল্যান্ডে যদি আপনার ক্লায়েন্ট থাকে তাহলে সেটা ট্রানজ্যাকশন এবং এর নেচার অনুযায়ী বিভিন্ন ধরনের ভ্যাট ইম্পোজ হতে পারে। 5% স্ট্যান্ডার্ড রেট হতে পারে, 0 রেটেড হতে পারে, আরসিএম রিভার চার্জ হতে পারে, নর্মাল ট্যাক্সেবল যে সাপ্লাই সেটাও হতে পারে। যে কোনো একটা অ্যাপ্লাই হতে পারে। সেটা ডিপেন্ড করবে কিসের উপর? আপনার ট্রানজ্যাকশনের নেচারের উপর। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক ফ্রি জোন কোম্পানিগুলো ভুলভাবে ধরে নেয় যে আমি ফ্রি জোনে আছি বলে আমার কোনো প্রকার ভ্যাট লাগবে না। বিষয়টা কিন্তু এরকম না। এটা সবসময় সঠিক না। আপনি পার্টিকুলারলি ইউই মেইনল্যান্ড যদি কাস্টমার থাকে, লোকাল সার্ভিস সাপ্লাই থাকে বা আপনি ইউই কনজাম্পশন রিলেটেড যে ধরনের আপনার অ্যাক্টিভিটিগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যাট পরিপূর্ণভাবে রিভিউ করতে হবে। আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে অনেকে যদি এরকম হয় যে আপনি আপনার কোম্পানির জন্য যে প্রোডাক্টগুলো ফ্রি জোনে আপনি পারচেস করেছেন সেক্ষেত্রে পারচেস ফ্রি জোনগুলো আমরা কী করি? প্রোডাক্টগুলো ক্লেম করি, ভ্যাট ক্লেম করি। কিন্তু সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি এটা রিসেলের উদ্দেশ্যে বা আপনার ইনভেন্টরির সাথে রিলেটেড না হয়ে এটি যদি ব্যক্তিগত কনজাম্পশনে চলে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় সেটার ভ্যাট ক্লেম করা যায় না। এক্ষেত্রে বিষয়টিকে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এই বিষয়গুলো যদি ভুল হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের পেনাল্টির সম্মুখীন হতে পারে। ধন্যবাদ। আশা করি প্রশ্নের উত্তরটি বোঝানো গিয়েছে। আমাদের আরেকজন উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন ইনপুট ভ্যাট ক্লেম করতে গিয়ে বারবার রিজেক্ট হচ্ছে।
এর কারণ কোনো ডকুমেন্টেশন না থাকলে সাধারণত মানে কোন ডকুমেন্টেশন না থাকলে এ ধরনের প্রবলেম হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই। ইনপুট ভ্যাট রিজেক্ট হওয়ার অন্যতম কমন এবং সাধারণ কারণ হচ্ছে আপনার ডকুমেন্টেশন প্রবলেম। আমরা অ্যাকাউন্টিং ভাষায় না সহজভাবে বোঝার চেষ্টা করি। আপনি সব গভর্নমেন্টের কাছে আপনি ভ্যাট ক্লেম করছেন, আমাকে এই টাকা আমি ফেরত দাও, বা যে কারো কাছে আপনি ক্লেম করছেন, গভর্নমেন্টের কাছে না। তাহলে সে কি বলবে? সে বলবে যে তুমি যে আমার কাছে টাকাটা পাও, সে টাকার পরিপূর্ণ ডকুমেন্টস কি আছে? তাই আছে না? তাহলে সেই ডকুমেন্ট যদি আপনি প্রমাণ হিসেবে পেশ না করতে পারেন, তাহলে কেউই আপনাকে টাকা ফেরত দিবে না। তাহলে সেক্ষেত্রে এফটি এর ক্ষেত্রেও একই রকম। এফটি এর যে প্রপার গাইডলাইন অনুসারে যে ডকুমেন্টেশন প্রুফ আপনাকে সাবমিট করার কথা, সেগুলো যদি আপনি সাবমিট না করতে পারেন, তাহলে তো এটা রিজেক্ট করে দিবেই। এখন আসুন আমরা দেখি যে কি কি ধরনের ডকুমেন্টস নরমালি আপনার কাছে থাকা উচিত। ১ নাম্বার বিষয়, আপনার প্রপার ট্যাক্স ইনভয়েস থাকতে হবে। ঠিক আছে? আপনি যে এটা পারচেজ করেছেন, সেই ট্যাক্স ইনভয়েসটা প্রপার থাকতে হবে। প্রপার ট্যাক্স ইনভয়েস কি? সেটার মধ্যে টিআরএন নাম্বার থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে, ডেট থাকবে, সাপ্লায়ার ডেট থাকবে, ভ্যাট অ্যামাউন্ট ক্লিয়ারলি মেনশন থাকবে, কি প্রোডাক্ট বা পণ্য সেবা সে সংক্রান্ত বিষয়ে ডিটেলস ক্লিয়ার ধারণা থাকবে। ২ নাম্বার কি হতে পারে? বিজনেস পারপাস ক্লিয়ারলি থাকতে হবে। অর্থাৎ আপনার যেই পার্সোনাল এক্সপেন্স নাকি এটা বিজনেস এক্সপেন্স, সেটা ক্লিয়ারলি মেনশন থাকতে হবে। পেমেন্ট প্রুফ না থাকতে পারে, তখন সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। ব্যাঙ্ক ট্রান্সফার, রিসিপ্ট, পেমেন্ট এভিডেন্স এগুলো আপনার সহায়তা করবে। ইম্পোর্ট ডকুমেন্টস যদি হয়, সেক্ষেত্রে ইম্পোর্ট ভ্যাট ক্লেম, এই কাস্টমসের যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনার থাকতে হবে। আপনার সাপ্লায়ার অনেক সময় যদি ইনঅ্যাক্টিভ থাকে বা তাহলে কি হয়? সাসপিসিয়াস সাপ্লায়ার হিসেবে গণ্য হয়। এফটিএ কখনো কখনো কি হয়? সাপ্লায়ার ভেরিফিকেশন বা চেক করে, ফোন করে, ভিজিট করে, হোয়াট এভার তাদের প্রসেস ফ্লো মেনটেন করে। তো সেক্ষেত্রে এফটি এর কাছে যদি মনে হয় যে এই সাপ্লায়ারটা সাসপিসিয়াস, তাহলে সেক্ষেত্রে আপনার যে ইনপুট ভ্যাট ক্লেম যেটা আছে সেটাকে রিজেক্ট করে দিতে পারে। এই জন্য আপনি যখন ইনপুট ভ্যাট ক্লেম করবেন, তার আগে এই সমস্ত ডকুমেন্টসগুলো অর্গানাইজ করে ডিজিটালি রেকর্ড রাখুন, সাপোর্টিং ডকুমেন্টসগুলো আর্কাইভ করুন। র্যান্ডম বা এরকম ক্লেম করা অ্যাভয়েড করবেন, যে হুট করেই কোনো কি অর্গানাইজড না হয়ে আপনি ক্লেম করে বসলেন, যখন এফটি আপনার কাছে ডকুমেন্ট চাচ্ছে আপনি দীর্ঘ সময় লাগিয়ে দিচ্ছেন অথবা দিতে পারছেন না, এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। আশা করি প্রশ্নের উত্তরটি বোঝা গেছে। ধন্যবাদ উদ্যোক্তা ভাই আপনার প্রশ্নের জন্য। আমরা আরেকটি প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কর্পোরেট ট্যাক্স আসার পর, আসার মানে ইন্ট্রোডিউস হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে স্মল বিজনেসগুলো কি ধরনের নতুন কমপ্লায়েন্স মেনটেন করা জরুরি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য উদ্যোক্তা ভাই। আপনার প্রশ্ন যেটা হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স ইম্পোজ হওয়ার পর যে এসএমইগুলো বা ছোট ছোট বিজনেসগুলো আছে তাদের কমপ্লায়েন্সের, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কর্পোরেট ট্যাক্স আসার পরে সংযুক্ত আরব আমিরাতে স্মল বিজনেসগুলো যারা আছে তাদের ডকুমেন্টেশন এবং কমপ্লায়েন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেগুলো কিছুদিন আগেও সরকারের কাছে বা এফটি এর কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না আপনার বিজনেসের জন্য। এখন সেগুলো তাদের জন্য এবং আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। এগুলো কেমন বিষয়গুলো? যেমন আপনাকে মেনটেন করা জরুরি হয়ে গেছে আপনার ইনকাম, আপনার এক্সপেন্স, ইনভয়েস, ব্যাংক রিকনসিলিয়েশন, এগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরিপূর্ণভাবে রাখার দরকার হয়েছে। আগে শুধু কি হতো? শুধু ভ্যাটের ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট ক্যালকুলেশন বাস ডান। কিন্তু এখন কর্পোরেট ট্যাক্স আসার পরে খুব স্ট্রাকচার্ড অ্যাকাউন্টিং করা দরকার। কেন? কারণ আপনার যেহেতু নেট প্রফিটের সাথে কর্পোরেট ট্যাক্স রিলেটেড, তো নেট প্রফিটের জন্য আপনার এক্সপেন্স, ইনকাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরিপূর্ণভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্ট পর্যন্ত, ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত। আবার কি হয়? আপনার যদি ব্যালেন্স শিটটাও পরিপূর্ণভাবে রাখতে হবে, কারণ সেইখানেও আপনার কি হয়? অ্যাসেট কি পরিমাণ আছে, কি পরিমাণ লাইবিলিটিস আছে, সেটার উপর ইন্টারেস্ট চার্জ হতে পারে, সেটা ডিপ্রিসিয়েশন চার্জ হতে পারে। এই জন্য ব্যালেন্স শিটের পার্টটাও রাখার দরকার হয়, যেটা আগে কখনো প্রয়োজনীয়তা ছিল না। তো এখন সেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। এছাড়া আরও কি বিষয় হয়েছে? রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনগুলো। আগে আপনার কয়েকটা কোম্পানি থাকতে পারতো বা ফ্যামিলি ট্রানজ্যাকশন হতে, এক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। বাট এখন এগুলো রিস্কি ট্রানজ্যাকশন হিসেবে গণ্য হবে, কারণ আমরা রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন যখন করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্বজনপ্রিয়তার কারণে যদি আমরা আমাদের ভ্যাট ইম্পোজ না করি বা প্রাইস কমিয়ে বাড়িয়ে করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য ভবিষ্যতে খুব বড় ধরনের বিপত্তির কারণ হতে পারে।
এক্সপেন্স জাস্টিফিকেশনের বিষয়গুলো আগে আসলে কখনো ছিল না, যে বিজনেসে কত টাকা এক্সপেন্স হলো, আপনি এন্টারটেনমেন্ট কস্ট করেই যাচ্ছেন যত খুশি, কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন দেখা গেল যে আপনার বিজনেস সাইজ অনুসারে স্যালারি, তারপর বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট বা বিভিন্ন ধরনের এক্সপেন্স, যেটাই এক্সপেন্স, যত গুরুত্বপূর্ণ এক্সপেন্সই হোক না কেন, এটির আপনার সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ আপনার বিজনেস ইনকাম, বিজনেস সাইজের সাথে এটা সম্পৃক্ত এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এমন যদি হয় যে এক্সপেন্সটা আপনার বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাহলেও কিন্তু আপনার একটা বিপত্তির কারণ হয়ে যেতে পারে। কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনটা গুরুত্বপূর্ণ। আগে তো কর্পোরেট ট্যাক্স ছিল না, তখন রেজিস্ট্রেশনের বিষয় ছিল না, এখন এটি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। স্মল বিজনেস রিলিফের বিষয়টা অনেকেই আমরা 2024-এর 25-এর 26 পর্যন্ত আমরা কি করতে পারি, স্মল বিজনেস রিলিফ নিতে পারি না। কিন্তু স্মল বিজনেস রিলিফ ক্লেম করতে পারি অবশ্যই নিয়ম অনুসারে, কিন্তু প্রপার ডকুমেন্টেশন যদি মেনটেন করতে হবে, না করা হয় তাহলে কিন্তু জটিলতার সম্মুখীন হতে পারি। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকটি এবং শেষ প্রশ্ন আজকে আমাদের এই প্রোগ্রামের আমরা গ্রহণ করব, সেটি হলো এফটিএ থেকে পেনাল্টি নোটিশ এলে কি সাথে সাথে পেমেন্ট করতে হবে, মানে পেনাল্টিটা পেমেন্ট করতে হবে নাকি, উদ্যোক্তা ভাইটি বোঝাতে চেয়েছেন, নাকি অ্যাপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ আছে, হ্যাঁ ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এফটিএ পেনাল্টি নোটিশ মানেই কিন্তু একদম শেষ না, যে নোটিশ এসেছে আপনি পেনাল্টিটা পে করে দেবেন। অনেক ক্ষেত্রে রিকনসিডারেশনের ব্যাপার থাকে, অনেক ক্ষেত্রে আপনি এটাকে আপিল করতে পারেন, এটারও সুযোগ থাকে। বাট প্রসেসটা কেমন? প্রথম 1 নাম্বার প্রসেস, পেনাল্টি নোটিশ পাওয়ার পরে আপনি এটাকে রিভিউ করুন, সম্পূর্ণটা পড়ুন, বুঝুন। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। তারপর স্টেপ 2 হচ্ছে যে আপনি বুঝলেন, বোঝার পরে এটাকে আপনি ক্যাটাগরাইজ করেন, যে এটা কি লেট ফাইলিং এর জন্য এসেছে, লেট পেমেন্টের জন্য এসেছে, রেজিস্ট্রেশন ডিলে হয়েছে, নাকি কোনো ইনকারেক্ট রিটার্নের জন্য হয়েছে, না অন্য কি কারণের জন্য হয়েছে। এইটা আন্ডারস্ট্যান্ড করা বা বোঝাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, আপনি কি করবেন, ভ্যালিড গ্রাউন্ড থাকে, যদি আপনার যে পেনাল্টিটা এসেছে যে কারণের জন্য, এটার কারণ কি কারণে এসেছে, কোনো ভ্যালিড গ্রাউন্ড আছে, যদি থাকে তাহলে সেই ভ্যালিড গ্রাউন্ড, যদি টেকনিক্যাল ইস্যু হয়, খুব গুরুত্বপূর্ণ, টেকনিক্যাল ইস্যু হয়, ফর দ্য ফার্স্ট টাইম হয়ে থাকে, রং ক্যালকুলেশনের জন্য হয়, বা এক্সেপশনাল কোনো সার্কামস্টেন্সেস হয়েছে, এরকম। এক্সেপশনাল সার্কামস্টেন্সেস কেমন? ন্যাচারাল ক্যালামিটি, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, এরকম হতে পারে না? এটা তো কারো হাতে থাকে না কখনো, এটা আপনার ব্যক্তিগত লাইফে হতে পারে, এটা প্রাকৃতিক কোনো বিষয়ে হতে পারে, বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কোনো কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন, তাহলেও আপনার একটা গ্রাউন্ড থাকবে। আর সাপোর্টিং এভিডেন্সগুলো অ্যাভেলেবেল আছে কিনা সেটি দেখতে হবে। থাকলে আপনি অ্যাপিল করবেন। অ্যাপিল করার পরে সেটা ডেডলাইন যদি থাকে, কোনো ডেডলাইন মিস করা যাবে না। অর্থাৎ আপনাকে যে কয়দিনের মধ্যে বলা হয়েছে তার মধ্যে আপনি অ্যাপিলটি করবেন। অনেক বিজনেস ওনার কি করেন, নোটিশকে ইগনোর করে। আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যেয়ে দেখেছি যে অনেক বড় কোম্পানি, তারা এই নোটিশকে ইগনোর করেছেন। তাদেরকে কে যেন বলেছে যে ইগনোর করলে এটার আশা বন্ধ হয়ে যাবে। এই বিষয়টি আসলে খুবই হাস্যস্কর, বাট এটা সঠিক না। আপনার এটাকে ইগনোর করা যাবে না, সিরিয়াসলি নিতে হবে, এটা গভর্নমেন্টের বিষয়। তো পেনাল্টি ইগনোর না করে, পেনাল্টি যে লিগাল কমপ্লায়েন্স, কিন্তু ইগনোর করলে এটা বেড়ে যেতে পারে। তো আমাদের যেটা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আমরা অ্যাডভাইস করি, নোটিশ পাওয়ার সাথে সাথে সেটাকে রিভিউ করবেন, প্রফেশনাল অ্যাসেসমেন্ট নেবেন, স্ট্রং ডকুমেন্টেশন প্রিপেয়ার করবেন, টেকনিক্যালি রিপ্লাই দিতে হবে এই ক্ষেত্রে, লিগালি লজিক্যালি রিপ্লাই দিতে হবে, ইমোশনালি না। অর্থাৎ সরি, আপনার ব্যক্তিগত প্রবলেমের কারণে আপনি ভুলে গিয়েছেন বা এ ধরনের না, আপনার রিপ্লাইয়ের রিজনটা লিগাল, লজিক্যাল এবং টেকনিক্যাল হতে হবে। তো আশা করি যে আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন কিছুটা হলেও, এবং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা বেশি বেশি করে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নের আলোকেই আমরা পরবর্তী এপিসোডগুলো সাজাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থেকে শুনছেন বা শুনবেন, ভালো থাকবেন। আমি কামরুজ্জামান। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।